নমস্কার, আমি স্বরলিপি চ্যাটার্জি, একজন অভিনেত্রী, ব্যবসায়ী এবং যেটা সবথেকে ভালো লাগে বলতে গর্বের সঙ্গে একজন সিঙ্গল মম, সিঙ্গল মা। নমস্কার, আমি স্বরলিপি চ্যাটার্জি, একজন অভিনেত্রী, ব্যবসায়ী এবং যেটা সবথেকে ভালো লাগে বলতে গর্বের সঙ্গে একজন সিঙ্গল মম, সিঙ্গল মা। এটা বলতে কেন ভালো লাগে জানেন তো? কারণ আমি একজন লিটল ছোট্ট একটা এঞ্জেলকে জন্ম দিয়েছি, যার জন্য আমি এখন সত্যি বেঁচে আছি। তো আমার খুব ভালো লাগে বলতে যে আমার মেয়ে আমার জীবনের এখন সবথেকে বড় কি বলবো স্তম্ভ, যাকে ধরে আমি এখন বেঁচে আছি। হ্যাঁ, আমি এখানে এসেছি আজকে নিজের কথা বলতে এবং ইন্সপায়ার করতে। জানি না আমার কথাটা কতটা ইন্সপিরেশনাল, বাট আমি চেষ্টা করব গল্পের মাধ্যমে কিছু বলার, যে ঘটনাগুলো আমি নিজেকেই ভাবি, পুরনো যখন ভাবি, ইতিহাস যখন নিজের জীবনের সঙ্গে রিলেট করি, আমার নিজের ভাবতে বেশ ভালো লাগে এবং সেই সময়টা যে কি করে কাটিয়েছি সেটা ভাবতে আরো বেশি ভালো লাগে। শুরু করি ছোট থেকে। আমি আমার বাবা হচ্ছেন সব থেকে বড় এবং আমার মা আর বাবা, আমি হচ্ছি বাঘ, মা হচ্ছে বাঙাল, বাবা হচ্ছে ঘটি। আর আমার মা হচ্ছেন কি বলে ব্রাহ্মণ নয়, আমার বাবা ব্রাহ্মণ চ্যাটার্জি, আমি স্বরলিপি চ্যাটার্জি। তাই আমার মা হচ্ছে দত্ত। আমার মা বিএসসি বিএড অনার্সে, বিএসসি বিএডের ডিস্টিংশন পাওয়া একটি ভীষণ পড়াশোনা জানা পড়ুয়া, খুব ভালো ট্যালেন্টেড একজন মহিলা। আমি তার থেকে কম, আমি হচ্ছি বাংলা অনার্স গ্র্যাজুয়েট, তো আমার মা আমার থেকে অনেক বেশি শিক্ষিত। এবং আমার মা আমার বাবার লাভ ম্যারেজ, যেটা লাভে 15 দিন পর থেকে আর থাকেনি। তবুও আমার মা কোনোদিন চাকরি করার চেষ্টাই করেনি। আমার মার কাছে দুটো অপশন আসে লাইফে। আসে, মা যেহেতু এত ভালো পড়াশোনায় ছিলেন তার জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে আসে স্কুলের চাকরি, তারপরে আসে নার্সিংয়ের চাকরি। কিন্তু আমার মা করেননি, কারণ মার নাকি ধারণা যে আমার বাবা বারণ করেছিলেন, তার বাবা বারণ করেছিলেন এবং তার নাকি দিদির বর বারণ করেছিলেন, জামাইবাবু। প্রথম প্রবলেম হচ্ছে সেই জন্য আমার মা সারা জীবন মার খেয়ে গেলেন আমার বাবার হাতে এবং কিছুই করলেন না। তো মার অ্যাকচুয়ালি শিক্ষাগত যোগ্যতাটা ওয়েস্টেজ এবং সারা জীবন ডিপেন্ডেন্সি। আমার কাছে ডিপেন্ডেন্ট, আমার বাবার কাছে ডিপেন্ডেন্ট, এখন সবার কাছে ডিপেন্ডেন্ট। আমি চেষ্টা করি মাকে যাতে স্বাবলম্বী করতে পারি এখনো, বাট সামহাও আমার মা কাজ করতে ভালোবাসেন না, আমার মা বাড়িতেই থাকতে ভালোবাসেন এবং বাড়ির কাজ খুব ভালো করেন, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমরা মহিলারা, আমার পার্সোনালি মনে হয় সব করতে পারি, দশভুজা সত্যি। তাই আমার মা যদি বাইরেও যেতেন খুব ভালো কাজ করতেন, কিন্তু তার কখনো ইচ্ছে হয়নি যে সে বাইরে যাবেন। এবং আমার মার সব থেকে বড় প্রবলেম, যেটা আমাকে সব থেকে বেশি হন্ট করতো, অজুহাত। আমার কিছু না হওয়ার কারণ হচ্ছে আমার বাবা, আমার বর, আমার এই প্রথম যেদিন আমার বাবা আমার মায়ের গায়ে হাত তুলেছিলেন, আমি তখন খুব ছোট, আমি জন্মাইনি আসলে, 15 দিনে তো আমি জন্মাইনি বিয়ের। তো আমি বলেছিলাম, মা তুমি, আমি পরে প্রশ্ন করেছিলাম তুমি বেরিয়ে যাওনি কেন? মা বলেছে আমি কোথায় যেতাম? আরে তুমি শিক্ষিত, তোমার সময় অপর্ণা সেন কোথায়? মানে আমরা জানি যে তখন মেয়েরা অনেক কিছু করছে, তো তুমি কেন করতে পারবে না? না করতে পারোনি তুমি? না, আমাকে কে দেখবে, আমাকে তো আবার বাবার কাছে গিয়ে উঠতে হবে, আমি বিয়ে লাভ ম্যারেজ করেছি। তো আমার মার জীবনে কিছু হয়নি অজুহাতের জন্য, এটা আমি বুঝে গেছিলাম প্রথম থেকে। তো আমি নিজে জীবনে যেটা ডিসাইড করেছিলাম, অজুহাত কিছু নয়, করব মানে আমি করব। আমাকে যদি কেউ বাধা দেওয়ার থাকে আমি তাকে বোঝাবো, সেটা বাড়ির লোক হলে, সেটা বয়ফ্রেন্ড হলে, সেটা বর হলে। আর যদি সে না শোনে আমি তাকে পাত্তা দেবো না, কারণ অজুহাত, আমি জীবনে যা করব আমি করব, আমি কারোর কথা শুনবো না। আমি আজ অব্দি তাই করি, যা করি নিজের ডিসিশন নিয়ে, আমি কারোর কথা শুনি না। তাতে ভুল হোক ঠিক হোক, আমি করেছি, আমার ভুল, আমি মেনে নিই। সাকসেসও যদি আমার হয়, ফেলিয়ারও আমার, এটা আমার প্রথম, আমি মায়ের থেকে যেটা শিখেছিলাম। দ্বিতীয়ত আপব্রিঙ্গিং, আমি জন্ম নিলাম পরিবারে, যে পরিবারে প্রথম মেয়ে, এবং পরিবারের মেয়েদের তখন অনেক, আমি বর্ধমানের একটি মানে ভালো ওয়েল টু ডু ফ্যামিলির আমার বাবা, কিন্তু ভীষণ কনজারভেটিভ, মেয়েরা পড়াশুনো করে কি বলে ওমেন স্কুলে পড়বে, ওমেন কলেজে পড়বে, কারণ বিয়ে করার জন্য অবভিয়াসলি, যে সেই সময় যেটা ছিল। তো আমার সঙ্গেও সেম জিনিসটাই হতো, যে মেয়ে। তারপরে আমার বাবা রোজগার করতো না, আমার বাবা পড়াশোনায় ভালো কিন্তু স্পয়েলড,
চাইল্ড, কারণ বাবাকে প্রচুর পয়সা দেওয়া হতো এবং বাবা কিছুই করেনি, শুধু সারা জীবন ধরে মদ খেয়েছেন এবং উড়িয়েছেন, এবং তারপরে শেষের দিকে মহিলা সঙ্গ হয়েছিল তার প্রচুর। তো যাই হোক, আমার উপর প্রচুর অত্যাচার হতো, আমার পিসি কাকু সবাই অত্যাচার করতো নানা রকম ভাবে, এটা ওটা খাইয়ে। আমি ওই জন্য ম্যালনিউট্রিশন ছিলাম ছোটবেলা থেকে, ঠিকঠাক মতো গ্রোথ হয়নি আমার। বড় হতে হতে এত বেশি ভুগতাম যে আমি টলেস্ট গার্ল ছিলাম স্কুলে, তারপরে আর লম্বা হতে পারিনি। সেগুলো আমার কাছে মনে হতো তখন, যখন আমি ছোট ছিলাম। এখন আর এগুলো কিছুই মনে হয় না। তখন মনও খারাপ হতো। আরেকটা ছিল আমার পাশে আমার মা, ডিপ্রেশনে ভর্তি সবসময় সারাক্ষণ। আরে এটা সমস্যা, ওটা সমস্যা, তুই কি করবি, তোর এটা হচ্ছে না। যেটা আমাকে বাধা দিত, বাট ভালো হতো যে মা ওগুলো বলতো, তাতে আমার আরো রাগ হতো, মনে হতো আরো কিছু করব। ওই পরিবারের থেকে আমি বাংলা মিডিয়ামে পড়লাম, বিনোদিনী গার্লস হাই স্কুল। সত্যি কথা, এখনো আমার ইংলিশে প্রবলেম আছে। ছোটবেলায় খুব মনে হতো, যখন কাজ করতে এসেছিলাম ইন্ডাস্ট্রিতে, তখনও বাধা লাগতো এক পা এগোবো। আমার কাজ অমুক আর্টিস্ট নিয়ে চলে যেত, কারণ সে ভুল ইংরেজিতে মাধ্যমিক পাস, কিন্তু সে ভুল ইংরেজি বলে লোককে ইমপ্রেস করতে, আমি করতে পারতাম না। তাতে আমার কিছু যায় আসে না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ আমি জানি যে ল্যাঙ্গুয়েজ বলাটা খুব কাজের, কিন্তু না বলাটা কোনো কিছু অকাজের নয়। তো ভর্তি হলাম বিনোদিনী গার্লসে। সেখানে খুব বাজে স্টুডেন্ট ছিলাম, আমার পড়াশোনা করতে একটু ভালো লাগতো না, কারণ আমি ডিপ্রেশনে থাকতাম। আমার বাবা মা সারাক্ষণ ঝগড়া করছে, এই করছে ওই করছে। তারপর আমি গেলাম যাদবপুর বিদ্যাপীঠে। আচ্ছা, আমি ক্লাস 10-এ আমার বাবা লাস্ট যার সাথে আমার খুব ঝামেলা হয় সেটা হচ্ছে আমার বাবা। টেস্টের সময় আমার বাবা ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার আগের দিন বইটা পুরো ছেড়ে দিয়ে আগুনে পুড়িয়ে দিলেন। আমি খুব রেগে গেলাম, সেদিন ডিসিশন নিলাম যে দুটো কাজ করতে হবে আমাকে। এক তো নয়তো কারোর হাত ধরে পালিয়ে যেতে হবে, আর নয়তো নিজেকে পালাতে হবে, কারণ এখানে থাকলে আমার পড়াশোনা হবে না। সারাদিন মা বাবা ঝগড়া করছে, আর মা সুইসাইড করতে চলে যাচ্ছে, কখনো পুকুরে ঝাঁপ দেয়, কখনো গায়ে আগুন ধরিয়ে দেয়, কখনো এটা ওটা খেয়ে নেয়। এরকম করলে আমি স্পয়েলড হয়ে যাবো, আর আমি স্পয়েলড হতে পারি না। পৃথিবীতে আমি স্পয়েলড হওয়ার জন্য আসিনি, এটা আমি বুঝে গেছিলাম তখন। তখন আমি কি করলাম, সেদিনকে রাগের চোটে বাবা ঘুমিয়ে পড়ার পর মাথার উপর ফ্যানটা মেরে দিয়েছিলাম জোরে, টেবিল ফ্যান চলছিল সামনে, সেটা জোরে ছুঁড়ে মেরে দিয়েছিলাম। হেভি রাগ হয়েছিল, কিন্তু আমি জানতাম আমি যদি বাবা যখন জেগেছিল তখন করতাম, বাবা আমাকে দিত দুঘা, তাই যখন ঘুমিয়েছিল আমি মেরে দিয়েছিলাম। যাই হোক, সে বাবার কিছু হয়নি তখন। আমি তারপর মাকে বললাম, মা তুমি আমার সাথে কি যাবে? আর আমার ভাইয়ের খুব জ্বর হয়েছিল, আমার নিজের একটা ভাইও আছে। তারও খুব এমন অবস্থা, সে আর বাঁচবে না এরকম সিচুয়েশনে চলে যাচ্ছিল দিনকে দিন। ওর ডিপ্রেশনে চলে গেছিল তখন, ওর চাইল্ড ডিপ্রেশন চলছিল, এইসব সিচুয়েশন। আমি বললাম, মা এখান থেকে পালাতে হবে, নাহলে আমরা সবাই মরে যাব। মা বললো চল আমরা ছাদ থেকে, কারণ আমার বাবা সব লক করে রাখতো, ছাদ থেকে বেরিয়ে আমি বাবা মাকে ভাইকে নিয়ে ছাদ থেকে, এটা একটা অদ্ভুত একটা রোমাঞ্চকর। আর আমার জীবনে এরকম প্রচুর রোমাঞ্চ হয়, একদিনে সেটা শেষ হবে না, 15 মিনিটে সেটা শেষ হওয়া সম্ভবই নয়। তো সেই রোমাঞ্চ করে আমরা সেখান থেকে বেরিয়ে আমার দিদার বাড়ি যাই, কারণ দিদার নামে বাড়িটা, এখনো যে বাড়িতে এখনো আমরা থাকি। সেখানে গিয়েও আরেকটি ঘটনা, দিদা বাড়িতে ছিল না, মামা আমাদেরকে ঢুকতে দেয়নি, মামার মামি, কারণ তাদের মনে হচ্ছিল প্রপার্টিটা আমরা অধিকার করে নেবো। আমরা একটা গোটা দিন প্রায় দরজার সামনে বসেছিলাম, পাশের বাড়িতে গিয়েছিলাম, তারা খেতে দিয়েছিল, এরকম অনেক সিরিজ হয়। তারপর হতে হতে বাবা আবার আসে ফিরিয়ে নেওয়ার জন্য, আমি যাইনি, মা গেছিল, আমি ফেরত যাইনি। তারপর থেকে আমি নিজে রোজগার করি, নিজের পড়াশোনার দায়িত্ব নিজে নিই। তারপর আমি প্রথমে করি হচ্ছে নেসক্যাফের, সরি, একটি বিজ্ঞাপনের অ্যাড দিই আমি, মানে বিক্রি করতাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা নিন, এটা 2 টাকা, ফিনাইল বিক্রি করেছি, আমি চকলেটস বিক্রি করেছি। করে আমি দেখতে ভালো ছিলাম বলে, আমি কথা বলতে পারতাম, আর আমার হাতের লেখা খুব ভালো ছিল, তার জন্য আমি স্যাটারডে ক্লাবে গিয়ে সব এন্ট্রি হতো কোনো প্রোগ্রামে, সেখানে আমাকে নিয়ে যাওয়া হতে শুরু করলো। তারপরে আস্তে আস্তে ওখানে আমাকে একজন বলল, হ্যাঁ রে, তোকে তো দেখতে দেখতে ভালো, অ্যাক্টিং করবি? আমি বললাম, হ্যাঁ করতে পারি, মডেলিং কর, চল একটা মডেলিং করবি? আমি বললাম, হ্যাঁ চলো করি। 2-3টে র্যাম্প শো করে আমি বললাম, বাবা এত চলতে আমি পারছি না, চলার কোনো শেষ নেই, আমি এই চলায় বিশ্বাসী নই। আমি কুইট করলাম মডেলিং থেকে। সেখান থেকে আমাকে টক শো এর জন্য অফার এলো, আমার একটা অ্যাঙ্কারিং শো করলাম আমি। প্রথমে আকাশ বাংলা দিয়ে শুরু করলাম, ওখান থেকে আমাকে জি বাংলায় হাউ মাউ খাও, যেটার জন্য এখনো আমাকে লোকে চেনে, আমি তাতে খুব খুশি যে কিছু একটা করেছি। এবং সেখানে আমি কিছুই করতাম না, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতাম, আর লোকে আমাকে মুরগি বানাতো, আমি মুরগি হতাম, তাতে আমার ভালো লাগতো। কিন্তু সেটা থেকে আমি পপুলার হতে শুরু করি, এবং তারপর প্রচুর কাজের অফার আসতে শুরু করলো, আর আসতে শুরু করলো কাস্টিং কাউচ, যেটাতে আমি যেতে একদমই আমার ইচ্ছে করতো না। আমার মনে হতো আমি অ্যাক্টিং করব, আমি ওইসব করতে পারবো না। আরেকটা হচ্ছে, কি বলবো আপনার, মানে আমরা যখন এই ধরনের কাজ করি, আমাদের একটা সময় প্রচুর টাকা আসে, আর একটা সময় থাকে না, এটা ইন্ডাস্ট্রির একটা খারাপ দিক। তো
তো ভালো দিক প্রচুর আছে, খারাপ দিক হচ্ছে এটাই। তখন কি হয়, আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয় আমাদের কেরিয়ারের সাথে, আমাদের সবকিছুর সাথে। তাই আমাদেরকে কি আমার কি হতো, যেহেতু আমার এটাই ব্রেড অ্যান্ড বাটার, সেই জন্য আমি কি হতে শুরু করলো, আজকে আমি হয়তো ধরুন ফর অ্যান এক্সাম্পল 3,000 টাকা পার ডে বেসিসে আমি সিরিয়াল করছি, সেখানে আমাকে গিয়ে করতে হতো 800 টাকা, 1,000 টাকা, কারণ আমার তখন কাজ নেই। তো এই কম্প্রোমাইজটা করতে করতে আমি একটি ভালো সিরিয়ালে লাস্ট কাজ করেছি 2012 অবধি করেছি, 2009 থেকে। সেটা হচ্ছে অগ্নি পরীক্ষা। সেখানে আমি প্রথম লিড পাই এবং শেষ লিড করি, এবং আমার ইচ্ছা ছিল আমি লিড দিয়েই শেষ করব। সেটা করে আমি শেষ করি, এবং তারপর আমাকে নায়িকার মায়ের চরিত্রে দেওয়া হচ্ছিল। আমি করব না, আমি নায়িকার মা হতে পারবো না, সরি, আমি যখন হতে পারবো তখন হবো, এখন আমি হব না। তখন আমার ডিসিশন হলো যে কিছু একটা করতে হবে। আমি খুব বকবক করতে ভালোবাসি, আর ভালোবাসি হচ্ছে লোককে খাওয়াতে, ভালোবেসে খাওয়াতে। তো তার জন্য আমি ডিসিশন নিই যে আমি একটা কফি শপ খুলবো। ডিসিশন নিলে তো হবে না, ব্যবসা, হ্যাঁ আমি ব্যবসায়ী পরিবার, আমার বাড়ির সবাই শুধু ব্যবসায়ী, আমার বাড়ির বাবার দিক থেকে ব্যবসায়ী। তো ব্যবসাটা আমার রক্তে আছে, সেটা আমি জানতাম। আমি খুব ভালো বেচু, মানে আমি বেচতে পারি, কোনো জিনিস দিলে আমি ঠিক বেচে দেবো। তো এবার আমি আমি আর আমার এখনকার এক্স হাজব্যান্ড দুজনে মিলে, তখন আমাদের রিয়েল লাইফ কাপল হয়ে গেছিলাম আমরা। অগ্নি পরীক্ষায় সৌম্য ব্যানার্জি আমার কো স্টার ছিলেন, তার সাথে আমি বিয়ে করি 2011-তে, এবং দুজনে মিলে শুরু করি আবার বৈঠক। তখন প্রথমে বৈঠক ছিল মুদিয়ালিতে, এবং যেটা সুপার ফ্লপ, যেটা আমরা লস করেছিলাম প্রায় 10 লাখ, 10 লাখ টাকা মতো। নিজেদের যত সেভিংস ছিল সব উজাড় করে দিয়ে লস। লসের কারণ অনেকগুলো ছিল, সেটা লস না করলে হয়তো বুঝতে পারতাম না যে ব্যবসা করতে গেলে ইম্পর্টেন্ট কি কি দরকার, যেগুলো পিলার ব্যবসা দাঁড়ানোর। সেই পিলারগুলো আমাদেরকে ফেলিয়ার হওয়ার জন্যই সাকসেসের দিকে এগিয়ে দিয়েছিল। শুরু করলাম আমরা, সেটা ছিল বৈঠক, যেটা ছিল ফেলুদার পাড়ায় কফির ঠেক, কারণ ওটা ছিল রজনী সেন রোডে। তারপর আমরা যোধপুর পার্কে এলাম, যোধপুর পার্কে এসে আমরা শুরু করলাম আবার বৈঠক, এবং কপালক্রমে আমি মহিলা এন্টারপ্রেনিয়র হিসেবে লোন পেয়ে গেলাম এলাহাবাদ ব্যাংক থেকে। আমি সবসময় গ্রেটফুল এলাহাবাদ ব্যাংক, এবং আমাকে দিয়েছিল লোনটা আমাদের একজন কাস্টমার, সে নিজে বলেছিল আমি দাঁড়িয়ে তোমাদেরকে লোন দেবো, কারণ তোমরা অনেক হার্ড ওয়ার্কিং। সো আমরা লোন পেয়ে যাই, আমি লোন পাই, এবং সত্যি এটা আরেকটা কত বড় বুন আমার জন্য যে আমি এন্টারপ্রেনিয়র ছিলাম, আমরা জয়েন্ট ভেঞ্চারে যাইনি ব্যবসাটা, পরে বলছি কেন। এবার সেটা আবার বৈঠকটা সাকসেসফুল হলো, নতুন আবার যোধপুর পার্কে আরেকটি জায়গা আছে যেটা এখন ফাইনাল, কারণ ওটা আমরা অনেক বছরের জন্য নিয়েছি। তো এই আবার বৈঠকটা সত্যি কথা বলতে আমরা কিন্তু চেষ্টা করেছি অন্যভাবে। এইটা প্রথম কলকাতার কালচারাল হাব, যেখানে কালচারালি গান বাজনা হয়, বই বিক্রি হয়, খাওয়া দাওয়া হয়, রবীন্দ্রসঙ্গীত চলে, এরকমভাবে আমরা এটা শুরু করি। পরের স্টেপটা হচ্ছে সাকসেসফুল হয়েছি, কিন্তু আমি আমার রিলেশনশিপে সাকসেসফুল হতে পারিনি। কারণ আমাদের বিয়েটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণ হচ্ছে আমি যখন প্রেগনেন্ট হই, আমার হাজবেন্ডকে কেউ বোঝায় যে বৈঠকটা করার পেছনে ওর প্রচুর হাত আছে, এবং আমার ধারণা, এটা সবাই বলে ভুল, আমি জানি না, কিন্তু একটা বউ সব থেকে ভালো বুঝতে পারে যে তার হাজবেন্ড কিছু রিলেশনশিপে আছে কি নেই। বোধহয় ছিলেন সেই সময়। আমার কোনো যত্ন নেননি, এবং নিজে তিনি স্বেচ্ছায়, আমার বাচ্চার যেদিন যখন 11 দিন বয়স, স্বেচ্ছায় তিনি আমাকে ছেড়ে চলে যান, এবং আমাকে বলে যান, চ্যালেঞ্জ দিয়ে যান যে দেখ কেমন লাগে, তুই পারবি না, কারণ আমি করেছি আবার বৈঠকটা। আমি বলেছিলাম আমি মা, আমি সব পারি করতে। আর আমাকে বিনোদিনী গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস মানসীদি বলেছিলেন একটা কথা সবাইকে, তখন আমি সেটা নিয়েছিলাম, আমি নারী, আমি সব পারি। তো আমি পেরেছি। আমি বাচ্চাটাকে কোলে করে নিয়ে সব করেছি, এখনো করছি। হায়দ্রাবাদে আমি একটা নতুন করেছি, এটা আমি করেছি, কারণ এখানে আমার হাজবেন্ড ছিল না, আমার মেয়ে, আমার মা আমার সঙ্গে আছেন। আমি এটা সাকসেসফুল হব, এখন আমার ব্যবসাটা শুরু হয়নি, অবভিয়াসলি এটা 2 মাসের একটি প্রজেক্ট। আশা করছি ওখানে সাকসেসফুল নিশ্চয়ই হব, যতক্ষণ না হবো আমি লড়ে যাব। এটা আমার একটা বড় গুণ যে আমি যতক্ষণ না সাকসেসফুল হই, যতক্ষণ না জিনিসটা পাই, তার পিছনে একদম লেগে থাকি। তো আমার মনে হয় লাস্ট আমি 2 লাইন দিয়ে শেষ করতে চাই কথাটা, কোনো অজুহাত নয় যে এটার জন্য আমি এটা পাচ্ছি না, ওটার জন্য এটা হচ্ছে না। যদি কিছু করতে হয় বস, করতে হবে। আর যদি তুমি করতে চাও না খেয়ে না পড়ে, এবং যদি তুমি হিরোইন হতে চাও, যদি কাস্টিং কাউচে তুমি সাকসেস পারো করতে, সেটাও কোনো অন্যায় নয়, করো, বাট করো।
কেউ অজুহাত দিতে পারে না এটার কারণে আমার এটা হয় না। সো উইল পাওয়ার থাকলে তুমি যা খুশি করতে পারো। আর আমি সত্যি বলতে পারি আমি যা চেয়েছি লাইফে সব পেয়েছি, এখন অবধি পাচ্ছি, এবং আরো অনেক স্বপ্ন আছে যেগুলো চাই সাকসেসফুল হোক। আমি একটা ছবিতে হিরোইন হতে চাই, এটা আমার খুব ইচ্ছে। আশা করি হব, এবং আপনারাও খুব সাকসেসফুল হবেন। তোমরা খুব ভালো করে যা করতে চাও মন দিয়ে করো। থ্যাংক ইউ সো মাচ।